অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি পল্লব কুমার দাস, সহকারী অধ্যাপক, ন্যাশনাল কলেজ। তোমরা সবাই ভালো আছো আশা করি, সুস্থ আছো এবং মহান আল্লাহর কাছে আমি প্রার্থনা করছি সবাই সুস্থ থাকো। বর্তমান দেশের পরিস্থিতি যে করোনা ভাইরাসে আক্রান্ত, তাতে লকডাউন আছে। আমরা নিজ নিজ বাসায় সবাই বাসায় পড়াশোনা করব এবং যথাযথ চেষ্টা করব বাসায় সব সাবজেক্টগুলো সময়ভিত্তিক প্রতিদিন অনুশীলন করতে, এবং কোনো সমস্যার সম্মুখীন হলে আমরা আমাদের সাবজেক্ট ভিত্তিক বিষয় শিক্ষককে ফোন করে জেনে নিব। তোমাদের জন্য অনলাইন ক্লাসের আয়োজন করেছেন আমাদের ন্যাশনাল কলেজের মাননীয় অধ্যক্ষ স্যার। আমি অধ্যক্ষ স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এই অনলাইন ক্লাসে আয়োজন করার জন্য, এবং যার মাধ্যমে আমি তোমাদের সাথে সংযুক্ত হতে পারছি বলে আমি নিজেকে আজ আমাদের বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 10ম অধ্যায় একতরফা দাখিলা পদ্ধতি। এর আগে আমরা এই চ্যাপ্টারটিতে চারটি ক্লাস তোমাদের নিয়েছিলাম। সেখানে বলেছিলাম তোমরা বাসায় অঙ্ক করবে। আজকের আমাদের আলোচ্য বিষয় ছিল যে দুটো অঙ্ক করতে বলেছিলাম, একটা হলো ঢাকা বোর্ড 2017 এবং কুমিল্লা বোর্ড 2019। সর্বপ্রথম আমি ঢাকা বোর্ড 2017 নিয়ে আলোচনা করব। এখন একতরফা দাখিলা পদ্ধতিতে অঙ্ক করার ক্ষেত্রে সর্বপ্রথম দুটি মূলধন নির্ণয় করতে হবে। একটি হলো প্রারম্ভিক মূলধন, আর একটা হলো সমাপনী মূলধন। প্রারম্ভিক মূলধন সম্পর্কে এর আগের অঙ্কগুলো বারবার বলেছিলাম। প্রারম্ভিক সম্পত্তি বিয়োগ প্রারম্ভিক দায়, এবং সমাপনী মূলধন সমাপনী সম্পদ বিয়োগ সমাপনী দায়। এই প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন নির্ণয় করার পরে আমাদের লাভ লোকসান বিবরণী তৈরি করতে হবে। এরপরে আমাদের বৈশ্বিক বিবরণী তৈরি করতে হবে। এখন সর্বপ্রথম আসি ঢাকা বোর্ড 2017 প্রশ্নটায়। তাহলে সেক্ষেত্রে আমাদের কি বলা আছে দেখো, প্রশ্নটা দেখো। এর আগে গত ক্লাসে বলেছিলাম, জনাব নাছির একজন ব্যবসায়ী, তিনি তার ব্যবসার হিসাব যথাযথ পদ্ধতিতে সংরক্ষণ করেন না। তার ব্যবসায়ের তথ্যগুলো নিম্নরূপ: নগদ তহবিল তাহলে সম্পদ। নগদ তহবিল শুরুতে 1500, শেষে 2000 টাকা, এটা সম্পত্তি ভাষে যাবে। বিবিধ দেনাদার, এটাও সম্পদ। শুরুতে 8000, শেষে 12000 যাবে। বিবিধ পাওনাদার, শুরুতে 12000, শেষে 10000। আগ্রাপত্র, এটা সম্পর্কে তোমাদের আগেই বলেছিলাম, স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পত্তি যদি শুরুতে থাকে শেষে হবে। শুরুতে 15000, শেষেও 15000ই হবে। কলকবজা, শুরুতে 20000, শেষেও 20000 হবে। দালান কোঠা, শুরুতে 30000, শেষেও 30000। জনাব নাছির সারা বছরের ব্যবসা হইতে নগদ 10,000 টাকা, এবার 5,000 টাকার পণ্য উত্তোলন করেন। নগদ তুলছে কয় হাজার? 10,000। এবং পণ্য তুলছে কয় হাজার? 5,000। তাহলে সারা বছরে তার উত্তোলন নগদ হলো 10, পণ্য হলো 5। যদি বলে মোট উত্তোলন কত? মোট উত্তোলন 15,000। অন্যান্য তথ্য, মানে যেটাকে তোমরা সমন্বয় বলো, দেনাদারের 1,000 টাকা আদায়যোগ্য নয়। অবশিষ্ট দেনাদারের ওপর 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে। তাহলে দেনাদার আছে কত? 12,000। দেনাদার থেকে 1,000 বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর যে টাকাটা থাকে, দেনাদার আছে কত? 12,000। 12,000 থেকে 1,000 বাদ দেওয়ার পর যে টাকাটা হয় 11,000, সেই 11,000 উপরে 5% ধরতে হবে সঞ্চিতি। এবং বলা আছে মূলধনের উপর 10% সুদ ধরতে হবে। শুধু মূলধনের সুদ বলছে, অন্য কিছু না। তাহলে মূলধনের সুদ, যেহেতু অতিরিক্ত মূলধন নাই, তাহলে আমাকে কোন মূলধনের উপর সুদ ধরতে হবে? প্রারম্ভিক মূলধনের উপর। এখন প্রথম প্রশ্ন হলো নিট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। তাহলে দেখো, উত্তোলন আছে কত? শুরুতে নগদ আছে 10,000, মোট নগদ 10,000, আর পণ্য 5,000। তাহলে মোট উত্তোলন কত হবে? 15,000। দেখো
এখানে করানো আছে, তোমরা তো পাশে করেছো, মিলিয়ে নাও। নিট উত্তোলনের পরিমাণ, উত্তোলন নগদ কত 10,000, পণ্য 5,000, মোট 15,000। কেউ আবার এরকম লেখে উত্তোলন লেখে নগদ 10,000, এখানে লেখে পণ্য 5,000, মোট 15,000, সমস্যা নেই, হবে দুটোই। দ্বিতীয় প্রশ্ন কি, প্রারম্ভিক এবং সমাপনী মূলধন নির্ণয় করো। এখন প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন যে নির্ণয় করব, সেখানে আমার প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন নির্ণয়ের ছক দরকার। সর্বপ্রথম লাগবে ছক। তাহলে প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন নির্ণয়ের যে ছক আছে, যে দায়সমূহ প্রারম্ভিক টাকা সমাপনী টাকা, সম্পত্তি সমূহ প্রারম্ভিক টাকা সমাপনী টাকা। এই যে নগদ আছে কত 1500, 2000। দেনাদার সম্পত্তি পাশে 8,000 এবং 12,000। আগ্রহপত্র শুরুতে আছে 15,000, শেষে যেহেতু আগ্রহপত্র সম্পর্কে কিছু বলা নাই, শেষে 15,000ই হবে। কল কবজা শুরুতে 20,000, শেষেও 20,000ই হবে। এবং দালান কোটা শুরুতে 30,000, শেষেও 30,000ই হবে। এখন এই পাশে আসি, বিবিধ পাওনাদার দায়, যেটাকে তোমরা পদ হিসাব নামে চিনো, 12,000 এবং 10,000। সম্পত্তির টোটাল যোগফল কত 74,500। এবং বিবিধ পাওনাদার যদি এখান থেকে 12,000 টাকা বাদ দিয়ে থাকবে 62,500, যেটাকে তোমরা বলতে পারো প্রারম্ভিক মূলধন, বলতে হবে প্রারম্ভিক মূলধন। এবং সমাপনী সম্পত্তির যোগফল হলো 79,000। সমাপনীতে একটা দায় আছে, বিবিধ পাওনাদার 10,000, এই 10,000 বাদ দিলে হয় 69,000। তাহলে প্রারম্ভিক মূলধন কত 62,500, সমাপনী মূলধন কত 59,000। এখন দেখো, তাহলে আমরা যে এখানে করলাম যে প্রারম্ভিক এবং সমাপনী মূলধন নির্ণয়, এই যে তাহলে বই থেকে যদি দেখি, যারা ফার্স্ট ইয়ার তাদের বই পিছনে আছে। এবং কর কবজা স্থায়ী সম্পদ শুরুতে 20,000, শেষেও 20,000, শেষেও 30,000। এখন এরপর আমরা পার্থক্য করব। দেখো যেটা করলাম সেটা হলো সম্পত্তি পাশে লিখছি নগদ তহবিল 1500, 2000, বিবিধ দেনাদার 8,000, 12,000, আগ্রাপত্র সম্পত্তি পাশে লিখছি 15,000, 15,000। কল কবজা শুরুতে 20,000, যেহেতু স্থায়ী সম্পদ শেষেও 20,000 হবে। দালান কোটা শুরুতে 30,000, শেষে 30,000, যেটা সমাপনী বলা হয়। দায় পাশে কি বিবিধ পাওনাদার শুরুতে 12,000, শেষে 10,000। এরপর আমরা কি করলাম, পার্থক্য করলাম। প্রারম্ভিক মূলধন 74,500 এবং প্রারম্ভিক সম্পত্তি হলো 74,500, পার্থক্য করার পর হলো 62,500। সমাপনী সম্পত্তি হলো 79,000, পার্থক্য করার পর 69,000, যেটাকে বলা হয় সমাপনী মূলধন। তাহলে এটা হলো প্রারম্ভিক মূলধন, এটা হলো সমাপনী মূলধন। এরপর গতে কি বলে দেখো, গ নম্বরে প্রশ্ন আছে 2014 সালের 31শে ডিসেম্বর তারিখে ব্যবসায় মোট সম্পত্তির পরিমাণ নির্ণয় করা। শুধু সম্পদ, দায় না, শুধু সম্পত্তি চেয়েছে। তাহলে যদি আমরা এখান থেকে দেখি সম্পত্তি কোনগুলো, এগুলো নগদ তহবিল, বিবিধ দেনাদার, আগ্রাপত্র, কলকবজা, দালান কোটা, এগুলো। যদি কোনটা নিতে হবে কিন্তু শেষেরটা। যদি সমন্বয় থাকে সমন্বয়গুলো বাদ দিবা, আর সমন্বয় না থাকলে বাদ দেওয়ার দরকার নেই। এখন এখানে কি আছে দেখো, জনাব নাচির বৈশ্বিক বিবরণী লিখতে পারো আংশিক, কেউ কেউ লেখে মোট সম্পদ, সমস্যা নেই। তারপর 31শে ডিসেম্বর 2014, নগদ তহবিল 2,000, বিবিধ দেনাদার 12,000, যেহেতু দেনাদারের উপরে একটা সমন্বয় আছে দুটো, দেনাদারের 1,000 টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট দেনাদারের উপর 5% অনাদায়ী পাওনা সুদ ধার্য করতে হবে। তাহলে দেনাদার আছে কত 12,000, এখান থেকে অনাদায়ী পাওনা 1,000 বাদ দিলাম, 11,000 বাদ অনাদায়ী পাওনা সঞ্চিতি 550, হইল কত 10,450। আগ্রাপত্রের উপরে যেহেতু সমন্বয় নেই, সরাসরি 15,000, কল কবজা সরাসরি 20,000, দালান কোটা সরাসরি 30,000, মোট 77,450। শোনো প্রিয় শিক্ষার্থী, এই যে আমরা অঙ্কটা করার পরে এখন দেখলাম যে আমাদের 77,450 হয়নি, কিন্তু সেক্ষেত্রে তুমি যদি এই যে মানে কি এখানে যে তথ্যগুলো আছে, তথ্যগুলো কি করলাম আমরা, জনাব নাসিরের বৈশ্বিক বিবরণী আংশিক কেন বললাম,
যেহেতু শুধু সম্পত্তি পাত চাইছে। এখন যদি দায় পাঠ চাইতো তাহলে নগদ তহবিল 2000, নগদ তহবিল কত 2000, বিবিধ দেনাদার 12,000, এখান থেকে অনাদায়ী পাওনা 1000 বাদ। 17কে যদি একবারে এক নজরে দেখতে গেলে কি করতে হবে? প্রথম কি প্রশ্ন করেছিলাম? নিট উত্তোলনের পরিমাণ। নিট উত্তোলনের পরিমাণ কি ছিল? নগদ উত্তোলন এবং পণ্য উত্তোলন যোগ। এখানে প্রশ্নটা যদি একটু আলোচনা করে আবার দেই তাহলে দেখো, ওরা প্রশ্ন করছে নিট উত্তোলনের পরিমাণ, তাহলে উত্তোলন কোনটা কোনটা আসবে? নগদ আসবে আর পণ্য আসবে, এই দুইটার যোগফল, আর কোনো কারণ প্রয়োজন নেই। পরে প্রশ্ন কি? প্রারম্ভিক এবং সমাপনী মূলধন নির্ণয় করা। প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন নির্ণয়ের জন্য তোমাকে কি করতে হবে? দায় সমূহ প্রারম্ভিক টাকা সমাপনী টাকা, সম্পত্তি সমূহ প্রারম্ভিক টাকা সমাপনী টাকা। কেউ কেউ এরকমও করে উপরে সম্পদ নিচে দায়, ওটা হবে। তাহলে সম্পত্তি পাশে আমরা লিখলাম নগদ তহবিল, সম্পত্তি পাশে 1500 2000, বিবিধ দেনাদার 8000 এবং 12000, আগ্রাপত্র 15000 15000। যেহেতু আগ্রাপত্র স্থায়ী সম্পদ শুরুতে যা আছে শেষেও তাই থাকবে। কল কবজা শুরুতেও 20,000 শেষেও 20,000, দালানকোটা শুরুতে 30,000 শেষেও 30,000। বিবিধ পাওনাদার দায়, প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিলে 62,500, এটার নাম প্রারম্ভিক মূলধন। আর সমাপনী সম্পদ থেকে সমাপনী দায় বাদ দিলে পাওয়া যায় সমাপনী মূলধন। সর্বশেষ আমাদের প্রশ্ন কি ছিল? মোট সম্পত্তির পরিমাণ নির্ণয় করা। মোট সম্পদ, শুধু সম্পত্তি বাস করবে, শুধু সমাপনী সম্পত্তি আনবে। কোন সম্পদগুলো? শুধু সমাপনী। আর যে যে সমন্বয় আছে সমন্বয়গুলো বাদ দিতে হবে। তাহলে কি কি নিব? নগদ নিলাম কত? 2000। বিবিধ দেনাদার আছে কত শেষে? 12,000। দেনাদারের সমন্বয় আছে, দেনাদারের 1000 টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট দেনাদারের উপর 5% সঞ্চিতি। দেনাদার 12,000 বাদ অনাদায়ী পাওনা 1000 বাদ অনাদায়ী পাওনা 550, হইল কত? 10,450। আগ্রাপত্র শেষে আছে কত? 15,000। এটা দেখেই কিন্তু করতে পারবে তুমি, দেখছো? আগ্রাপত্র 15,000, কল কবজা কত আছে? 20,000 এবং দালানকোটা আছে 30,000। এগুলো বসানোর পর টোটাল হলো 77,450। আমরা বাসায় অঙ্কগুলো প্র্যাকটিস করব। এখন আমরা কুমিল্লা বোর্ড 2019 নিয়ে আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থী, আজকের আমাদের বিষয় একতরফা দাখিলা পদ্ধতি, 10ম অধ্যায়, প্রথম পত্র। এবং আমরা আজকের পরে পরবর্তী চ্যাপ্টার ক্লাসের শেষে জানিয়ে দেব। পরবর্তী নতুন চ্যাপ্টার শুরু হবে, সেই চ্যাপ্টারের বিস্তারিত নিয়ে আলোচনা করব, মানে কি সেটা বলে দিব। তোমরা বাসায় সেই চ্যাপ্টারটি প্র্যাকটিস করবে। দেখো কি লেখা আছে। জনাব রাজীব একজন খুচরা ব্যবসায়ী। কুমিল্লা বোর্ড 2019। জনাব রাজীব একজন খুচরা ব্যবসায়ী। তিনি তার হিসাব একতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক সংরক্ষণ করেন। 2018 1 জানুয়ারি, 31 ডিসেম্বর তার ব্যবসায়ের আর্থিক অবস্থা নিম্নরূপ। 1 জানুয়ারি 2018 এবং 31 ডিসেম্বর 2018 হাতে নগদ, তাহলে কি সম্পদ? হাতে নগদ সম্পদ। ব্যাংক উদ্ধৃত, দেখো ব্যাংক উদ্ধৃত প্রথম মাসে 2,000 টাকা, এটা কিন্তু ক্রেডিট, এটা কিন্তু দায় পাশে যাবে। মূলধন, প্রারম্ভিক মূলধন নির্ণয়ের সময় কোথায় যাবে? দায়। আর ব্যাংক উদ্ধৃত শেষে আছে 14,500, এটা সম্পত্তি পাশে যাবে। মজুত পণ্য সম্পদ, প্রাপ্য হিসাব সম্পদ, প্রাপ্য নোট সম্পদ, পদ হিসাব কিন্তু দায়, পদ নোট দায়। তা দায় পেলাম কয়টা? 2টা, পদ হিসাব আর পদ নোট। আগ্রাপত্র সম্পদ, দালানকোটা কিন্তু স্থায়ী সম্পদ, শুরুতে 25,000 শেষেও 25,000 হবে, কিছু না বললে। কিছু যদি বলে সেটাই করতে হবে। কি হলো? হাতে নগদ সম্পদ, ব্যাংক উদ্ধৃত যেটা শুরুতে আছে সেটা হলো দায়, এবার শেষে যেটা আছে ক্রেডিট, যেহেতু লেখা নাই এটা সম্পদ। মজুত পণ্য, শুরুতে সম্পত্তি 5,500, শেষে 5,000। প্রাপ্য হিসাব সম্পদ, প্রাপ্য নোট সম্পদ, পদ হিসাব দায়, পদ নোট দায়, আগ্রাপত্র সম্পদ, দালানকোটা সম্পদ। জনাব রাজীব প্রতি মাস, তাহলে কয় মাসে? 1 বছর, 12 মাসে। যদি বলা থাকে প্রতি সপ্তাহে, তাহলে কিন্তু 52 সপ্তাহে 1 বছর, 52 দিয়ে গুণ। যদি মাস বলা থাকে তাহলে 12 দিয়ে গুণ। প্রতি মাসে কারবার থেকে 400 টাকা করে নগদ,
তা প্রতি মাসে যদি 400 করে নগদ উত্তোলন করে তাহলে 12 মাসে কত 4 ভাগ 4800 টাকা এবং এককালীন 2000 টাকার পণ্য উত্তোলন করেন, তিনি ব্যক্তিগত তহবিল থেকে 40,000 টাকা দিয়ে একটি যন্ত্রপাতি ক্রয় করেন। বছরের শেষে একটি সম্পত্তি বাড়বে যেটির নাম যন্ত্রপাতি শেষে বসবে, কারণ যেহেতু বছরের মাঝামাঝি কিনছে বা কখন কিনছে, তিনি ব্যক্তিগত তহবিল থেকে 40,000 টাকা দিয়ে একটি যন্ত্রপাতি ক্রয় করেন। কখন কিনছে বলে নাই, শুরুতে যদি থাকতো তাহলে এখানে দেওয়া থাকতো, যেহেতু পরে আসছে যন্ত্রপাতি আমাদের শেষে বসবে, সমাপনীতে বসবে। প্রাপ্য হিসেবে 2500 টাকা আদায়যোগ্য নয়। অবশিষ্ট প্রাপ্য হিসেবে পর কয় পার্সেন্ট সঞ্চিতি? 5%। তাহলে প্রাপ্য হিসাব থেকে 2500 বাদ দেওয়ার পর যে টাকাটা থাকবে তার উপরে 5% সঞ্চিতি ধরতে হবে। নগদ উত্তোলনের উপর 5% সুদ হিসাবভুক্ত করতে হবে। হিসাবভুক্ত করো। আমাদের উত্তোলন আছে দুইটা, একটা নগদ আর একটা পণ্য। পণ্য উত্তোলনের উপর আমরা সাধারণত সুদ ধরি না, মানে কি যদি কখনো ভুলে ধরি তাহলে টিকা দিতে হবে, তবে পণ্য উত্তোলনের উপর সুদ না ধরাই ভালো। তাহলে নগদ উত্তোলনের উপর সুদ, তাহলে নগদ উত্তোলন আছে কত? প্রতি মাসে 400, 12 মাসে কত হবে? 4800। এই 4800 টাকার উপরে 5% সুদ ধরতে হবে। প্রথম প্রশ্ন হল উত্তোলনের মোট পরিমাণ এবং উত্তোলনের উপর সুদ নির্ণয় করো। এখন উত্তোলনে যদি মোট পরিমাণ নির্ণয় করতে বলে তাহলে নগদ উত্তোলন আমরা ঢাকা বোর্ড 2017-তে কিন্তু একটু আগেই এটা করেছিলাম, উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। তাহলে নগদ কত আছে? 4800, আর পণ্য আছে কত? 2000। তাহলে মোট উত্তোলন ওখানে যোগ করে দিতে হবে। 4800 আর 2000 কত হবে? 6800। দেখো মোট উত্তোলন, উত্তোলনের মোট পরিমাণ এবং উত্তোলনের সুদ নির্ণয়। উত্তোলনের পরিমাণ নগদ কত? 400 গুণ 12, 4800। এটা না দিলেও হয়, সমস্যা নেই, দিলে ভালো, না দিলে সমস্যা নেই। পণ্য কত? 2000, মোট উত্তোলন কত? 6800। আরেকটা প্রশ্ন কি করেছে? উত্তোলনের সুদ 4800 টাকার উপরে 5% সুদ করবে। 5% করার পর উত্তোলনের সুদ সবসময় কয় মাসের হয়? 6 মাসের। তাহলে 240 টাকা হয়, সেটাকে 6 মাসে 12 দিয়ে ভাগ, 6 দিয়ে গুণ, হবে 120 টাকা। তাহলে আমার প্রথম প্রশ্ন ছিল উত্তোলনের মোট পরিমাণ এবং উত্তোলনের সুদ নির্ণয় করো। তাহলে উত্তোলনের মোট পরিমাণ যদি নির্ণয় করতে হয় আমাকে নগদ উত্তোলন এবং পণ্য উত্তোলন এই দুটো যোগ করে দেখাতে হবে। নগদ উত্তোলন আছে 4800 টাকা আর পণ্য উত্তোলন আছে 2000, মোট উত্তোলন 6800। আর উত্তোলনের সুদ 4800 টাকার উপরে কয় পার্সেন্ট? 5%। এটাকে কয় মাসে সুদ ধরতে হবে? 6 মাসে। 6 মাসে হয় 120 টাকা। পরের প্রশ্ন কি? পরের প্রশ্ন ছিল প্রারম্ভিক মূলধন 46,000 টাকা ধরে হলে 2018 31 ডিসেম্বর তারিখে লাভ লোকসান বিবরণী তৈরি করা। এই যে একটা প্রশ্ন, আমাকে প্রশ্নটা করেছে কি প্রারম্ভিক মূলধন দেওয়া আছে, তাহলে প্রারম্ভিক মূলধন দেওয়া আছে, আমাকে কিন্তু সমাপনী মূলধন দেওয়া নাই। সমাপনী মূলধন ছাড়া তো লাভ লোকসান বিবরণী করা যাবে না। তাহলে আমাকে সর্বপ্রথম কি করতে হবে? সমাপনী মূলধন নির্ণয় করে নিতে হবে। তাহলে সমাপনী মূলধনটা তুমি ক্যালকুলেশন আকারেই দেখাতে হবে। দেখো সমাপনী মূলধন, সমাপনী মূলধন নির্ণয়ের জন্য আমাদের ঘরটা কি? দায়সমূহ টাকা, যন্ত্রপাতি উপরে দেওয়া ছিল, নিচে দেওয়া বলা ছিল যন্ত্রপাতি কিনছে ব্যক্তিগত তহবিল। সরি প্রিয় শিক্ষার্থী, নেটওয়ার্ক বেশ ডিস্টার্ব করছে বিদায়, নাকি তোমাদের এই লাইভ করতে সমস্যাটা হচ্ছে নেটওয়ার্কের সমস্যার কারণে, সরি, এর জন্য আমি দুঃখিত। আবার দেখছি সমাপনী মূলধন নির্ণয়, নগদ তহবিল 1400, ব্যাংক উদ্ধৃত 14,500, মজুত পণ্য 5,000, প্রাপ্য হিসাব 15,500, প্রাপ্য নোট 4,500, আগ্রাপত্র 12,000, দালান কোটা 25,000, যন্ত্রপাতি 40,000 এবং তার পাশে কি আছে? পদ হিসাব 17,500, পদ নোট 2,000। তাহলে আমার পার্থক্য কত? 98,400 টাকা। এই সমাপনী মূলধন পাওয়ার পরেই কিন্তু আমি লাভ লোকসান বিবরণী তৈরি করতে পারবো। তাহলে আমার প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল আমাকে প্রারম্ভিক মূলধন দেওয়া আছে কিন্তু সমাপনী মূলধন দেওয়া নাই। প্রশ্ন পড়েছে, প্রশ্নটা ছিল এই যে দেখো প্রারম্ভিক মূলধন 46,000 টাকা
এবং হইলে 2018 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের লাভ লোকসান বিবরণী তৈরি করা। এখন যদি আমার প্রারম্ভিক মূলধন যেহেতু দেওয়া আছে, তাহলে সমাপনী মূলধন দেওয়া নাই। সমাপনী মূলধন নির্ণয় করতে হলে আমাকে কি করতে হবে? প্রথম সমাপনী মূলধন নির্ণয় করে নিতে হবে। সমাপনী মূলধন নির্ণয়ের জন্য আমাকে এই সমাপনীর তথ্যগুলো নিবে। কোন তথ্য নিবে? সমাপনীর তথ্য। হাতে নগদ 1400, ব্যাংক উদ্ধৃত নেবে 14,500, মজুত পণ্য নেবে 5,000, সম্পত্তি পাশে প্রাপ্য হিসাব নেবে 15,500, প্রাপ্য নোট নেবে 4,500, পদ হিসাব দায় পাশে নেবে 17,500, পদ নোট দায় পাশে নেবে 2,000, সম্পত্তি পাশে নেবে আজ্ঞাপত্র 12,000, দালানকোটা নেবে সম্পত্তি পাশে 25,000 এবং পরবর্তীতে বলছে তিনি ব্যক্তিগত তহবিল থেকে 40,000 টাকা দিয়ে একটি যন্ত্রপাতি ক্রয় করে সম্পত্তি পাশে যন্ত্রপাতি নেবে 40,000। এরপর যে পার্থক্যটা পাওয়া যাবে সেটার নাম হলো সমাপনী মূলধন। এই প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন নির্ণয় করার পরে আমাকে তৈরি করতে হবে, আমাকে লাভ লোকসান বিবরণী তৈরি করতে হবে। এখন লাভ লোকসান বিবরণী তৈরি করার জন্য আমাকে কি করতে হবে? সেই ছক দেখো, এই যে ক্ষয়ের উত্তর, জনাব রাজীব লাভ লোকসান বিবরণী 2018 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য বিবরণ টাকা প্রারম্ভিক মূলধন 46,000, সমাপনী মূলধন 98,400। এখন দেখো উত্তোলন তো এর আগেই আমরা করেছিলাম, উত্তোলন যেহেতু আমাদের করা আছে এই 6,800 এটা লাগলেই হবে, আবার নতুন করে উত্তোলন করার দরকার নেই। তবে তুমি যদি করো সমস্যা নেই, নগদ উত্তোলন পণ্য উত্তোলন দুইটা উত্তোলন যোগ করে দিবে, বা উত্তোলন ক থেকে আনি তো সেটা লাগতে পারো। উত্তোলনের সুদ 120 টাকা এর আগেই করেছি। আর ওই যে ব্যক্তিগত তহবিল থেকে যন্ত্রপাতি ক্রয় করছে 40,000 টাকা, এই ব্যক্তিগত তহবিল থেকে যে টাকা আনয়ন করছে তাকে বলা হয় অতিরিক্ত মূলধন। দেনাদারের কত টাকা আদায় করবে না? 2500, সেটাকে কি বলে? অনাদায়ী পাওনা যোগ অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাই অনাদায়ী পাওনার সাথে অনাদায়ী পাওনা সঞ্চিতি যোগ করার পর পাওয়া যাবে 3,150। তাহলে এটার পার্থক্য হবে কি? নিট লাভ। আমরা কি পেলাম? আবারও দেখছি, আমাদের ক্ষয়ের প্রশ্নটা ছিল প্রারম্ভিক মূলধন 46,000 টাকা হইলে 2018 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের লাভ লোকসান বিবরণী তৈরি করো। এখন লাভ লোকসান বিবরণী তৈরি করার জন্য আমাকে কী করতে হবে? প্রারম্ভিক মূলধন 46,000, সমাপনী মূলধন 98,400, উত্তোলন আছে কত? 6,800, উত্তোলনের সুদ 120, অতিরিক্ত মূলধন 40,000, অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা আছে কত? 2500। এই যে আমার যে প্রাপ্য হিসাব আছে 15,500, এখান থেকে 2500 বাদ দেওয়ার পর যে টাকাটা থাকে তার উপরে সঞ্চিতি ধরতে হবে। সঞ্চিতি দেওয়ার পর হইল কত? 650, 3,150। এরপর যোগ বিয়োগ করার পর যেটা পাওয়া যাবে সেটা হলো নিট লাভ। প্রিয় শিক্ষার্থী, এরপর কি আছে আমাকে করতে বলছে? 31শে ডিসেম্বর 2018 তারিখে জনাব রাজীবের আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। কি তৈরি করতে বলছে? আর্থিক অবস্থার বিবরণী। এতদিন আমরা যে করেছি লাভ লোকসান বিবরণী এবং পরবর্তী করেছি কি? বৈশ্বিক বিবরণী। এখন আজকে কিন্তু বলেছে কি? আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো যে আমরা আর্থিক অবস্থার বিবরণী ঘরটা দেখো, প্রথম লাগবো সম্পদ, পরে লাগবো দায়। জনাব রাজীব আর্থিক অবস্থার বিবরণী 31শে ডিসেম্বর 2018। সম্পত্তি সমূহ চলতি সম্পদ কি কি আছে? চলতি সম্পত্তি দেখো, হাতে নগদ 1400, ব্যাংক উদ্ধৃত 14,500, মজুত পণ্য 5,000, প্রাপ্য নোট 4,500, প্রাপ্য হিসাব 15,500, বাদ হলো অনাদায়ী পাওনা 2500, বাদ অনাদায়ী পাওনা 650, 12,350। মোট চলতি সম্পদ কত? 37,750। স্থায়ী সম্পত্তি কি? আজ্ঞাপত্র 12,000, দালানকোটা 25,000, যন্ত্রপাতি 40,000, মোট আছে কত? 77,000। তাহলে এই চলতি সম্পদ আর স্থায়ী সম্পত্তির টোটাল যোগফল কত? 1,14,750। দায় সমূহ দেখো, দায় ও মালিকানা সত্ত্ব, চলতি দায় পদ হিসাব 17,500, পদ নোট 2,000, মোট কত? 19,500। এরপর কি? মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বের সূত্রটা কি? প্রারম্ভিক মূলধন
46,000। ওই যে ব্যক্তিগত তহবিল থেকে যন্ত্রপাতি ক্রয় করছে 40,000 টাকা, যেটাকে বলা অতিরিক্ত মূলধন। অতিরিক্ত মূলধন 40,000, প্রারম্ভিক মূলধন 46,000, অতিরিক্ত মূলধন 40,000, এর সাথে নিট লাভ যোগ, বাদ উত্তোলনের সুদ 95,250। এই দায় পাশের যোগফল কত? 1,14,750। যখন তোমাদের আর্থিক অবস্থায় বিবরণী করতে পারবে, সেক্ষেত্রে সম্পত্তিগুলো স্থায়ী মানে চলতি সম্পদ এবং স্থায়ী সম্পত্তি আলাদা করে দেখাবে, সেটা থাকবে উপরে, এবং দায় ও মালিকানা সত্ত্ব দেখাবে নিচে। আবার একটু দেখি আর্থিক অবস্থার বিবরণীটা। সম্পত্তির সমূহ: চলতি সম্পদ হাতে নগদ 1,400, ব্যাংক উদ্ধৃত 14,500, মজুত পণ্য 5,000, প্রাপ্য নোট 4,500, প্রাপ্য হিসাব 15,500, বাদ অনাদায়ী পাওনা 2,500, বাদ অনাদায়ী পাওনা সুদ 650, 12,350। তাহলে চলতি সম্পত্তি হলো 37,750। স্থায়ী সম্পদ আসবাবপত্র 12,000, দালান কোঠা 25,000, যন্ত্রপাতি 40,000, কত হলো? 77,000। মোট কত? 1,14,750। দায়সমূহ মালিকানা সত্ত্ব: চলতি দায় কী কী আছে? পদ হিসাব 17,500, পদ নোট 2,000, 19,500। মালিকানা সত্ত্ব আমাদের মালিকানা সত্ত্বের ছক কি? প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন যোগ নিট লাভ বাদ উত্তোলনের সুদ। ঠিক ওই ছকটাই। প্রারম্ভিক মূলধন 46,000 যোগ অতিরিক্ত মূলধন 40,000 যোগ নিট লাভ 16,170, বাদ উত্তোলন 6,800, বাদ উত্তোলন সুদ 120, পাওয়া গেল 95,250। মোট সম্পদ 1,14,750। প্রিয় শিক্ষার্থী, দেশের এই দুর্যোগময় মুহূর্তে তোমরা বাসায় থাকবে, ঘর থেকে বের হবে না, কারণ বাংলাদেশে আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাসায় অঙ্কগুলো প্র্যাকটিস করবে, এবং পরবর্তী আমি তোমাদের যে চ্যাপ্টারটা নিয়ে তোমাদের সামনে আসবো, সেটা হলো রেওয়ামিল প্রথম পত্রের। তোমরা এই চ্যাপ্টারটি খুব ভালোভাবে বাসায় দেখবে। নিয়মকানুন আমরা প্রথম ক্লাসের নিয়মকানুন সম্পর্কে আলোচনা করব। এরপর প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 3টি কি 4টি অঙ্ক মিনিমাম করিয়ে দিব, যেহেতু তোমরা এটা পারো। এটা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। আজকে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি আমি আমার ন্যাশনাল কলেজের মাননীয় অধ্যক্ষ স্যারকে।